কিন্তু পাত্র আশীর্বাদ হয়ে গেল, তুমি বেঁকে বসলে কি জন্য শুনি? হ্যাঁ, ও তো একরকম উচ্ছগুকু পড়া মেয়ে। আশীর্বাদ হওয়াও যা, বিয়ে হওয়াও তা। এই 7 পাকের যা বাকি, এই তো। সমাজে বসে সব কাজখানা তুমি যে করবে, আমরা বসে বসে দেখবো, তুমি এটা ভেবো না যেন। সমাজের বামুনদের যদি জাত মারবার ইচ্ছে না থাকে, বিয়ের বন্দোবস্ত করে ফেলো। পাত্র পাত্র করে মরছে, রাজপুত্র না হলে পাত্র মেলে না। আরে গরিব মানুষ দিন থুতে পারবে না বলেই সীমন্ত মজুমদারের ছেলেকে বিয়েতে ঠিক করে দিল। লেখাপড়া নাই বা জানলো, জজ ম্যাজিস্ট্রেট নাই বা হলো, তবে কি মানুষ নয়? দিব্যি বাড়ি, বাগান, পুকুর। শুনলাম এবার নাকি 20 জমিতে 4টা আমন ধানও করেছে। ব্যাস রাজার হাল। 2 ভাইয়ের অভাব কি? গল্পের দেশে আপনাদের নিয়ে যেতে আমরা আবার তৈরি। বিচিত্র এই দেশ রোমাঞ্চ এবং রহস্যে ভরা। সাহিত্যের এক বিপুল সম্ভার নিয়ে আমাদের বিশেষ প্রয়াস দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ। থাকবে বাংলা ও বিশ্ব সাহিত্যের ঝুলি থেকে বাছাই করা কিছু গল্প। আর আমাদের আজকের গল্প শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পুঁই মাছা। এর আগেও আমাদের চ্যানেলে আপনারা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অনেক উপন্যাস ও গল্প শুনেছেন। তার মধ্যে আদর্শ হিন্দু হোটেল, দেবযান, মিশমির কবচ, সুন্দরবনের 7 বৎসর ইত্যাদি উল্লেখযোগ্য। গল্পের আর্ট ওয়ার্কে রূপ, ভিডিও এডিটিংয়ে মলয়, সমগ্র পরিচালনায় আমি সমৃদ্ধি ও শুভ। শুরু হচ্ছে আজকের গল্প পুঁই মাছা। সহায় হরি চাটুজ্জে উঠোনে পা রেখেই তার স্ত্রীকে বললেন, গই একটা বড় বাটি বা ঘটি যা হয় কিছু দাও তো। তার খুঁড়ো গাছ কেটেছে, একটু ভালো রস নিয়ে আসি তাহলে দাও। হ্যাঁ। স্ত্রী অন্নপূর্ণা খড়ের রান্নাঘরের দাবায় বসে শীতকালের সকালবেলায় নারকেল তেলের বোতলে ছাটার কাঠি ঢুকিয়ে 2 আঙ্গুলের সাহায্যে জমে থাকার তেলটুকু সংগ্রহ করে চুলে মাখছিলেন। স্বামীকে দেখে তাড়াতাড়ি গায়ের কাপড়টা একটু টেনে দিলেন শুধু, কিন্তু বাটি বা ঘটি বের করে দেওয়ার জন্য বিন্দুমাত্র আগ্রহ দেখালেন না, এমনকি বিশেষ কোনো কথাও বললেন না। সহায় হরি আরো একটু এগিয়ে গিয়ে বললেন, কি হচ্ছে, বসে রইলে যে? আরে দাও না একটা ঘটি। খেতে টেদি সব কোথায় গেল এরা? এই তুমি তেল মেখে বুঝি ছোবে না নাকি? হ্যাঁ। অন্নপূর্ণা তেলের বোতলটা সরিয়ে স্বামীর দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন, তারপর খুব শান্ত স্বরে জিজ্ঞাসা করলেন, তুমি মনে মনে কি ভেবেছো বলতে পারো? স্ত্রীর অতিরিক্ত শান্ত স্বরে সহায় হরির মনে ভয়ের সঞ্চার হলো। তিনি বুঝতে পারলেন এটা ঝড়ের ঠিক আগের মুহূর্তের স্থির ভাব, তাই মরিয়া হয়ে ঝড়ের অপেক্ষায় রইলেন। একটু আমতা আমতা করে বললেন, কেন, সে আবার কি? দেখো, ফাজলামো করো না বলছি। ন্যাকামি করতে হলে অন্য সময় করো। তুমি কিছু জানো না নাকি কোনো খোঁজ রাখো না? এত বড় মেয়ে যার ঘরে সে মাছ ধরে আর রস খেয়ে দিন কাটা কিভাবে বলতে পারো? গায়ে কি গুজব ছড়িয়েছে জানো? কেন, কি গুজব? শুধু বাগদি তুলে পাড়ায় ঘুরে ঘুরে জন্ম কাটলে ভদ্রলোকের গায়ে বাস করা যায় না, বুঝেছ? সমাজে থাকতে হলে সেরকম মেনে চলতে হয়। সহায় হরি অবাক হয়ে কিছু বলতেই যাচ্ছিলেন, অন্নপূর্ণা আগের মতোই স্বরে আবার বলে উঠলেন, এক ঘরে করবে গো, তোমাকে এক ঘরে করবে। কাল চৌধুরীদের চণ্ডী মণ্ডপ এসব কথা হয়েছে। আমাদের হাতের ছোঁয়া জল আর কেউ খাবে না। আশীর্বাদ হয়ে মেয়ের বিয়ে হলো না, ওনাকে উৎসর্গ করা মেয়ে। গায়ের কোনো কাজে তোমাকে আর কেউ ডাকবে না। যাও,
ভালোই হয়েছে তোমার, এখন গিয়ে দুলে বাড়ি বাগদে বাড়ি উঠে বসে দিন কাটা। সহায়হরি তাচ্ছিলের ভাব দেখিয়ে বললেন, এই আমি ভাবি কি জানি আবার কি ব্যাপার, এক ঘরে সবাই এক ঘরে করেছে, এবার বাকি আছেন ওই কালীময় ঠাকুর। ও অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলে উঠলেন। কেন, তোমাকে এক ঘরে করতে বেশি কিছু লাগে নাকি? হ্যাঁ, তুমি কি সমাজের মাথা না একজন মাতব্বর লোক? চাল নেই, চুলো নেই, এক করার মুরদ নেই, চৌধুরীরা তোমায় এক ঘরে করবে তার এমন কি কঠিন কথা? হ্যাঁ, সত্যি তো এটাই, যে ধাড়ি মেয়ে হয়ে উঠলো। হঠাৎ স্বর নামিয়ে বললেন, হলো যে 15 বছরের, বাড়ি গিয়ে কমিয়ে বলে বেড়ালে কি হবে? লোকের চোখ নেই? আবার গলা তুলে বললেন, না বিয়ে দেওয়ার গা না কিছু, আমি কি যাবো পাত্র ঠিক করতে? সশরীরে যতক্ষণ স্ত্রীর সামনে বর্তমান থাকবেন, স্ত্রীর গলায় সুর ততক্ষণ কমার কোনো সম্ভাবনা নেই বুঝে সহায়হরি দাওয়া থেকে তাড়াতাড়ি একটা কাঁসার বাটি তুলে নিয়ে খিড়কির দরজার দিকে যাত্রা করলেন। কিন্তু খিড়কির দরজার একটু সামনে গিয়ে কি দেখে হঠাৎ থেমে গেলেন এবং আনন্দপূর্ণ স্বরে বলে উঠলেন, এসব কি রে খেন্দিমা? হ্যাঁ, এসব কোথা থেকে আনলি? এ যে 14-15 বছরের একটি মেয়ে আর দুটি ছোট ছোট মেয়েকে পিছনে নিয়ে বাড়ি ঢুকল। তার হাতে এক বোঝা পুঁইশাক, ডাঁটাগুলো মোটা ও হলুদ। হলুদ চেহারা দেখে মনে হয় কারো যেন পাকা পুঁই গাছ উপড়ে ফেলে উঠোনের জঙ্গল পরিষ্কার করছিল। মেয়েটি তাদের উঠোনের জঞ্জাল প্রাণপণে তুলে এনেছে। ছোট মেয়ে দুটির মধ্যে একজনের হাত খালি, অপরটির হাতে গোটা 2-3 পাকা পুঁই পাতা জড়ানো কোনো দ্রব্য। বড় মেয়েটি খুব লম্বা, গোলগাল চেহারা, মাথার চুলগুলো কালো ও এলোমেলো বাতাসে উঠছে। মুখটা খুব বড়, চোখ দুটো ডাগর ডাগর ও শান্ত। সরু সরু কাঁচের চুড়িগুলো 2 পয়সা ডজনের একটি সেফটি পিন দিয়ে একত্র করে আটকানো। পিনটির বয়স খুঁজতে গেলে প্রাগৈতিহাসিক যুগে গিয়ে পড়তে হয়। আর এই বড় মেয়েটির নামই বোধহয় খেন্তি, কারণ সে তাড়াতাড়ি পিছনে ফিরে তার পিছনের জনের হাত থেকে পুঁই পাতা জড়ানো জিনিসটি নিয়ে খুলে ধরে বলল, চিংড়ি মাছ বাবা, গয়াবুরের কাছ থেকে রাস্তায় নিলাম। দিতে চায় না, বলে তোমার বাবার কাছে আগের 2 দিনের 2 টাকা বাকি আছে। আমি বললাম, দাও গয়া পিসি, আমার বাবা কি তোমার 2 টাকা নিয়ে পালিয়ে যাবে? আর এই পুঁইশাকগুলো ঘাটের ধারে রায় কাকা দিয়ে বলেন নিয়ে যা, কেমন মোটা মোটা। অন্নপূর্ণা দাওয়ায় থেকেই অত্যন্ত ঝাঁঝের সঙ্গে চিৎকার করে উঠলেন, আহা, কি অমৃতই তোমাকে তারা দিয়েছে! পাকা পুঁইডাটা কাঠ হয়ে গিয়েছে, 2 দিন পরে ফেলে দিত। নিয়ে যা। আর উনি তাদের আগাছা উঠিয়ে নিয়ে এসেছেন, ভালোই হয়েছে। তাদের আর নিজেদের কষ্ট করে কাটতে হলো না, যত পাথুরে প্রকাশ মরতে আসে আমার ঘরে। ধাড়ি মেয়ে, বলে দিয়েছি না তোমার বাড়ির বাইরে কোথাও পা দিও না। লজ্জা করে না এ পাড়া সে পাড়া করে বেড়াতে? বিয়ে হলে যে 4 ছেলের মা হতে, খাওয়ার নামে আর জ্ঞান থাকে না। না, কোথায় শাক, কোথায় বেগুন, আরেকজন বেরোচ্ছে কোথায় রস, কোথায় ছাই, কোথায় পাঁশ। ফেল বলছো সব, ফেল। মেয়েটি শান্ত অথচ ভয় মেশানো দৃষ্টিতে মায়ের দিকে চেয়ে হাতের বাঁধন আলগা করে নিল। পুঁই শাকের বোঝা মাটিতে পড়ে গেল। অন্নপূর্ণা বকে চললেন, যা তো রাধি, ও আপদগুলো টেনে খিড়কির পুকুরের ধারে ফেলে দিয়ে আয় তো। ফের যদি বাড়ির বাইরে হতে দেখেছি তবে ঠ্যাং খোঁড়া করে তো। বোঝা মাটিতে পড়ে গিয়েছিল। ছোট মেয়েটি কোলের পুতুলের মতন সেগুলো তুলে খিড়কির দিকে চলল, কিন্তু ছোট মেয়ে অত বড় বোঝা আঁকড়াতে পারল না। অনেকগুলো ডাঁটা এদিক ওদিক ঝুলতে ঝুলতে চলল। সহায়হরির ছেলেমেয়েরা তাদের মাকে অত্যন্ত ভয় করত। সহায়হরি আমতা আমতা করে বলতে গেলেন, আর তাই এনেছে, ছেলে মানুষ খাবে বলে তুমি আবার বরং। পুঁই শাকের বোঝা নিয়ে যেতে যেতে ছোট মেয়েটি ফিরে দাঁড়ালো এবং মায়ের মুখের দিকে তাকালো। অন্নপূর্ণা তার দিকে তাকিয়ে এবার বললেন, না না, নিয়ে যা, খেতে হবে না। মেয়ে মানুষের আবার এত নোলা কিসের?
এক পাড়া থেকে আরেক পাড়ায় নিয়ে আসবে দুটো পাকা পুঁই শাক ভিক্ষে করে। যা যা যা, তুই যা, দূর করে বনে দিয়ে আয়। সহায় হরি বড় মেয়ের মুখের দিকে চেয়ে দেখলেন তার চোখ দুটো জলে ভরে এসেছে। তার মনে বড় কষ্ট হলো, কিন্তু মেয়ের যতই সাথের জিনিস হোক, পুঁই শাকের পক্ষাবলম্বন করে দুপুরবেলা স্ত্রীকে চটাতে তিনি মোটেই সাহসী হলেন না। নিঃশব্দে খিড়কির দরজা দিয়ে বেরিয়ে গেলেন। বসে বসে রাঁধতে রাঁধতে বড় মেয়ের মুখের কাতর দৃষ্টি মনে পড়ার সঙ্গে সঙ্গে অন্নপূর্ণার মনে পড়ল গত অরন্ধনের আগের দিন বাড়িতে পুঁই শাক রান্নার সময় খেন্তি আবদার করে বলেছিল, মা, অর্ধেকগুলো কিন্তু একা আমার, অর্ধেক সব মিলে তোমাদের। বাড়িতে কেউ ছিল না। তিনি নিজে গিয়ে উঠোনের ও খিড়কির দরজার আশেপাশে যে ডাঁটা পড়েছিল সেগুলো কুড়িয়ে নিয়ে এলেন। পাখিগুলো আর কুড়ানো যায় না, ডোবার ধারে ছাই কাদায় ফেলে দিয়েছে। কুচো চিংড়ি দিয়ে এইভাবে চুপি চুপি পুঁই শাকের তরকারি রাখলেন। দুপুরবেলা খেন্তি পাতে পুঁই শাকের চচ্চড়ি দেখে বড়ই বিস্মিত ও আনন্দ ভরা ডাগর চোখে মায়ের দিকে ভয়ে ভয়ে তাকালো। দু একবার এদিক ওদিক ঘুরে আসতেই অন্নপূর্ণা দেখলেন উক্ত পুঁই শাকের এক টুকরো তার পাতে পড়ে নেই। পুঁই শাকের ওপর তার এই মেয়েটির যে কিরকম লোভ তা তিনি খুব ভালো করেই জানতেন। জিজ্ঞাসা করলেন, কি রে খেন্তি, আর একটু চচ্চড়ি দি? খেন্তি তৎক্ষণাৎ মাথা নেড়ে এই আনন্দজনক প্রস্তাব সমর্থন করল। কি ভেবে অন্নপূর্ণার চোখে জল এলো। চাপতে গিয়ে তিনি চোখ উঁচু করে চালের পাতায় গোঁজা ডালা থেকে শুকনো লঙ্কা পাড়তে লাগলেন। কালীমায়ের চণ্ডীমণ্ডপে সেদিন বিকেল বেলা সহায় হরি ডাক পড়ল। সংক্ষিপ্ত ভূমিকা তৈরি করার পর কালীময় উত্তেজিত স্বরে বললেন, আরে সেসব দিন কার আছে ভায়া? এই ধরো কেষ্ট মুকুজ্জি, স্বভাব নইলে পাত্র দেব না, স্বভাব নইলে পাত্র দেব না করে করে কি কাণ্ডটাই না করলো। অবশেষে কিনা হরির ছেলেটাকে ধরে পড়ে মেয়ের বিয়ে দেয়, তবে রক্ষা। তারা কি স্বভাব? হ্যাঁ, রাম বলো 6-7 পুরুষে ভঙ্গ, 50 ক্ষত্রিয়। পরে সুর নরম করে বললেন, তা সমাজে সেসব শাসনের দিন কি আর আছে? দিন দিন চলেই যাচ্ছে। বেশদূর চাই কেন? এই যে তোমার মেয়েটি যে 13 বছরের। সহায় হরি বাধা দিয়ে বলতে গেলেন, আগে এই শ্রাবণে তো 13-এ। আহা, আরে 13 আর 16 তফাৎ কি শুনি? হ্যাঁ, 13 আর 16 তফাৎটা কিসের? আসে 13 হোক চাই 16 হোক চাই 50 হোক, তাতে আমাদের তো দরকার নেই, সেই হিসাব তোমার কাছে। কিন্তু পাত্র আশীর্বাদ হয়ে গেল, তুমি মেয়েকে বসলে কি জন্য শুনি? হ্যাঁ, ও তো একরকম উচ্ছকুকু পড়া মেয়ে। আশীর্বাদ হওয়াও যা, বিয়ে হওয়াও তা। ওই 7 পাকের যা বাকি, এই তো। সমাজে বসে সব কাজখানা তুমি যে করবে, আমরা বসে বসে দেখবো, তুমি এটা ভেবো না জানো। সমাজে বামুনদের যদি জাত মারবার ইচ্ছে না থাকে, মেয়ের বিয়ের বন্দোবস্ত করে ফেলো। পাত্র পাত্র করে বসছে, রাজপুত্র না হলে পাত্র পেলে না। আরে গরিব মানুষ দিন থুতে পারবে না বলেই সীমন্ত মজুমদারের ছেলেকে বিয়েতে ঠিক করে দিল। লেখাপড়া নাই বা জানো, জজ ব্যারিস্টার নাই বা হলো, তবে কি মানুষ নয়? দিব্যি বাড়ি, বাগান, পুকুর। শুনলাম এবার নাকি 20 জমিতে 4টা আমন ধানও করেছে। ব্যাস রাজার হাল। 2 ভাইয়ের অভাব কি? ইতিহাসটা হচ্ছে এই যে মণিগাঁয়ের উক্ত মজুমদার মশাইয়ের পুত্রটি কালীময় ঠিক করে দেন। এবার কেন কালীময় মাথা ব্যথা করে সহায় হরির মেয়ের বিয়ের সম্বন্ধ মজুমদার মশাইয়ের ছেলের সঙ্গে ঠিক করতে গেলেন, তার কারণ নির্দেশ করে কেউ কেউ বলেন যে কালীময় নাকি মজুমদার মশাইয়ের কাছে অনেক টাকা ধারেন, অনেক দিনের সুদ পর্যন্ত বাকি, শীঘ্রই নালিশ হবে, ইত্যাদি ইত্যাদি। এবার এসব গুজব যে শুধু অবান্তর তাই নয়, এর কোনো ভিত্তি আছে বলেও মনে হয় না। এটা দুষ্টপক্ষের রটনা মাত্র। যাই হোক, পাত্রপক্ষ আশীর্বাদ করে যাবার দিন কতক পরে সহায় হরি হঠাৎ করেই টের পান পাত্রটি কয়েক মাস পূর্বে নিজের গ্রামে
কি একটা করার ফলে গ্রামের এক কুম্ভকার বধূর আত্মীয় স্বজনের হাতে বেদম প্রহার খেয়ে কিছুদিন নাকি শয্যাশায়ী ছিল। এবার এইরকম পাত্রে মেয়ে দেওয়ার প্রস্তাব মনোপুত না হওয়ায় সহায় হরি সে সম্বন্ধ ভেঙে দেন। দিন 2 পরের কথা। সকালে উঠে সহায় হরি উঠোনে বাতাবি লেবু গাছের ফাঁক দিয়ে যেটুকু নিতান্ত কাঁচা রাঙা রোদ এসেছিল তারই তাপে বসে আপন মনে তামাক টানছেন। বড় মেয়ে খেন্তি এসে চুপি চুপি বলল, বাবা যাবে না? মা ঘাটে গেল যে। সহায় হরি একবার বাড়ির পাশে ঘাটের পথের দিকে কি জানি কেন তাকিয়ে দেখলেন, পরে নিম্ন স্বরে বললেন, এই শোন, যা তো শিগগির ওই শাবলখানা নিয়ে আয় দেখি, যা। কথা শেষ করে তিনি উৎকণ্ঠার সঙ্গে জোরে জোরে তামাক টানতে লাগলেন এবং পুনরায় একবার কি জানি কেন খিড়কির দিকে সতর্ক দৃষ্টি নিক্ষেপ করলেন। ইতিমধ্যে প্রকাণ্ড ভারী একটা লোহার শাবল 2 হাত দিয়ে আঁকড়ে ধরে খেন্তি এসে পড়ল। তারপর পিতা পুত্রীতে সন্তর্পণে সামনের দরজা দিয়ে বেরিয়ে গেল। এদের ভাব দেখে মনে হচ্ছিল এরা কারো ঘরে শীত কাটতে যাওয়ার উদ্দেশ্য করছে। অন্নপূর্ণা স্নান সেরে সব কাপড় ছেড়ে উনুন ধরানো জোগাড় করছেন। এদিকে মুখুজ্জে বাড়ির ছোট খুকি দুগ্গা এসে বলল, খুড়িমা, মা বলে দিলে খুড়িমাকে গিয়ে বল মা ছোবে না, তুমি আমাদের নবান্নটা মেখে আর ইতুর ঘরগুলো বের করে দিয়ে আসবে। মুখুজ্জে বাড়ি ও পাড়ায় যাওয়ার পথে বাঁধারে এক জায়গায় শ্যাওড়া, বুনভাট, রাংচিতা, বনচালতা ইত্যাদি গাছের ঘন বন। শীতের সকালে এক প্রকার লতাপাতার ঘন গন্ধ বন থেকে বের হচ্ছিল। একটা লেজ ঝোলা হলুদ পাখি আমড়া গাছের এডাল থেকে ওডালে যাচ্ছে। দুর্গা আঙুল দিয়ে দেখিয়ে বলল, খুড়িমা, ও খুড়িমা, ওই যে কেমন পাখিটা। পাখি দেখতে গিয়ে অন্নপূর্ণা কিন্তু আর একটা জিনিস লক্ষ্য করলেন, ঘন বনটার মধ্যে কোথায় যেন খুব খুব করে আওয়াজ হচ্ছিল। কে যেন কি খুঁড়ছে। দুর্গার কথার পরেই হঠাৎ সেটা বন্ধ হয়ে গেল। অন্নপূর্ণা সেখানে খানিকক্ষণ থমকে দাঁড়ালেন, পরে আবার চলতে আরম্ভ করলেন। তার খানিক দূরে যেতে বনের মধ্যে পুনরায় সেই খুব খুব শব্দ আরম্ভ হলো। কাজ করে ফিরতে অন্নপূর্ণার একটু দেরি হলো বইকি। বাড়ি ফিরে দেখলেন খেন্তি উঠোনের রোদে বসে তেলের বাটি সামনে নিয়ে খোঁপা খুলেছে। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়ের দিকে তাকিয়ে দেখে বললেন, এখনো নাইতে যাসনি যে? কোথায় ছিলি এতক্ষণ? খেন্তি তাড়াতাড়ি উত্তর দিল, এই যে যাই মা, এক্ষুনি যাবো আর আসবো। খেন্তি স্নান করতে যাওয়ার একটুখানি পরে সহায় হরি সহৎসাহে 15-16 সের ভারী একটা মেটে আলু ঘাড়ে করে কোথা থেকে এসে উপস্থিত হলেন এবং সামনে স্ত্রীকে দেখিয়ে কৈফিয়তের দৃষ্টিতে সেই দিকেই তাকিয়ে বলে উঠলেন, ওই ওই পাড়ার ওই ময়সা চৌকিদার রোজই বলে, কথা ঠাকুর, তোমার বাপ থাকতে তবু মাসে মাসে এদিকে একটুখানি পায়ের ধুলো পড়তো, তা আজকাল তো আর তোমরা এদিকে আসো না। এই বেড়ার গায়ে মেটালু করে রেখেছি, তার দাদা ঠাকুর বরং। অন্নপূর্ণা স্থির দৃষ্টিতে স্বামীর দিকে তাকিয়ে বললেন, বরজপোতার মনের মধ্যে বসে খানিক আগে কি করছিলে শুনি? সহায় হরি অবাক হয়ে বললেন, আমি না, আমি কখনো না, আমি তো এই তো আমি তো এইখানে। সহায় হরির ভাব দেখে মনে হচ্ছিল তিনি এইমাত্র আকাশ থেকে পড়ছেন। অন্নপূর্ণা আগের মতোই স্থির দৃষ্টিতে স্বামীর দিকে তাকিয়ে বললেন, চুরি তো করবে, 3 কালে গিয়ে 1 কালে আছে, মিথ্যা কথাগুলো আর এখন বলো না কেমন?
আমি সবটা জানি। মনে ভেবেছি না আপদ ঘাটে গিয়েছে আর কি, দুর্গার মা ডেকে পাঠিয়েছিল ওপারে যাচ্ছি, শুনলাম বরজপোতার মনের মধ্যে কি সব খুব খুব শব্দ। তখনই আমি বুঝতে পেরেছি, সারা পেয়ে শব্দ বন্ধ হয়ে গেল। যেই আবার খানিক দূর গেলাম আবার দেখি শব্দ। তোমার তো ইহকালও নেই পরকালও নেই, চুরি করতে ডাকাতি করতে যা করতে ইচ্ছা হয় করো, কিন্তু মেয়েটাকে আমার এর মধ্যে নিয়ে ওর মাথা খাওয়া কিসের জন্য? সহায় হরি হাত নেড়ে বরজপোতায় তার উপস্থিত থাকার বিরুদ্ধে কতগুলো প্রমাণ উত্থাপন করার চেষ্টা করতে গেলেন, কিন্তু স্ত্রীর চোখের দৃষ্টির সামনে তার বেশি কথাও জোগাল না, বা কথিত উক্তিগুলোর মধ্যে কোনো সম্পর্ক খুঁজে পাওয়া গেল না। প্রায় আধ ঘন্টা পরে খেন্তি স্নান সেরে ঘরে ঢুকল। সামনের মেটে আলুর দিকে একবার আর চোখে তাকিয়েই নিরীহ মুখে উঠোনের আলনায় অত্যন্ত মনোযোগের সঙ্গে কাপড় বেলে দিচ্ছিল। এবার অন্নপূর্ণা তাকে ডাকলেন। কেন্তি, এদিকে একবার আয় তো, শুনে যা। মায়ের ডাক শুনে খেন্তির মুখ শুকিয়ে গেল। সেই ইতস্তত করতে করতে মায়ের কাছে আসলে তিনি জিজ্ঞাসা করলেন, এই মেটে আলুটা দুজনে মিলে তুলে এনেছিস না? খেন্তি মায়ের মুখের দিকে একটুখানি তাকিয়ে থেকে একবার মাটিতে পড়ে থাকা মেটে আলুটার দিকে তাকালো, পরে পুনরায় মায়ের মুখের দিকে তাকালো এবং সঙ্গে সঙ্গে দ্রুত দৃষ্টিতে একবার বাড়ির সামনের বাঁশ ঝাড়ের মাথার দিকেও তাকিয়ে দিল। তার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল, কিন্তু মুখ দিয়ে কথা বের হল না। অন্নপূর্ণা কড়া স্বরে বললেন, কথা বলছিস না যে বড়? এই মেটে আলু তুই এনেছিস কিনা? খেন্তি বিপন্ন চোখে মায়ের মুখের দিকেই তাকিয়েছিল, খালি উত্তর দিল, হ্যাঁ। অন্নপূর্ণা তেলে বেগুনে চলে উঠলেন। পাজি, আজ তোমার পিঠে আমি আস্ত কাঠের চালা ভাঙবো, তবে ছাড়বো কিন্তু। বরজপোতার বনে গিয়েছে রে মেটে আলু চুরি করতে? ছি 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 ছি, সমস্ত মেয়ে বিয়ের যোগ্য হয়ে গেছে কোন কালে? সে এক গলা বিজন বোন, যার মধ্যে দিনের বেলা বাঘ লুকিয়ে থাকে, তার মধ্যে থেকে পরের আলু তুলে নিয়ে নে। যদি গোসাইরে চৌকিদার ডেকে তোমায় ধরিয়ে দিত, তোমার কোন শ্বশুর এসে তোমায় বাঁচাতো? আমার জুটে খাবো না জুটে না খাবো, তারপরে পরের জিনিস হাত। এ মেয়ে নিয়ে আমি কি করবো মা? দু তিন দিন পরে একদিন বিকেল বেলা ধুলো মাটি মাখা হাতে খেন্তি মাকে এসে বলল, মা, ও মা, মা দেখবে এসো। অন্নপূর্ণা গিয়ে দেখলেন ভাঙা পাঁচিলের ধারে যে ছোট খোলা জমিতে কতগুলো পাথরকুচি ও কুন্টিকারির জঙ্গল হয়েছিল, খেন্তি ছোট বোনটিকে নিয়ে সেখানে মহা উৎসাহে তরকারির আওলাদ অর্থাৎ বাগানের বেড়া করার আয়োজন করছে এবং ভবিষ্যম্ভাবী নানাবিধ কাল্পনিক ফলমূলের অগ্রদূত স্বরূপ বর্তমানে কেবলমাত্র একটি শীর্ণকায় পুঁইশাকের চারা কাপড়ের ফালিরই গ্রন্থি বন্ধ হয়ে ফাঁসি হয়ে যাওয়া আসামির মতন ঊর্ধ্বমুখে একখণ্ড শুকনো কুঞ্চির গায়ে ঝুলিয়ে রেখেছে। ফলমূলাদির বাকিগুলো আপাতত তার বড় মেয়ের মস্তিষ্কের মধ্যে অবস্থিতি করছে, দিনের আলো এখনো বের হয়নি। অন্নপূর্ণা হেসে বললেন, দূর পাগলি, এখন পুইডাটা ছাড়া পুঁতেছিস কেন? বর্ষাকালে পুঁততে হয়, এখন যে জল না পেয়ে মরে যাবে। আমি রোজ জল ঢালবো। দেখো, হয়তো বেঁচে যেতেও পারে। খুব শীত পড়েছে। সকালে উঠে সহায় হরি দেখলেন তার দুই ছোট মেয়ে দোলাই গায়ে বেঁধে রোদ ওঠার প্রত্যাশায় উঠোনের কাঁঠাল তলায় দাঁড়িয়ে রয়েছে। একটা ভাঙা ঝুড়ি করে খেন্তি শীতে কাঁপতে কাঁপতে মুখুজ্জে বাড়ি থেকে গোবর কুড়িয়ে আনলো। সহায় হরি তাকে উদ্দেশ্য করে বললেন, হ্যাঁ রে মা খেন্তি, তা সকালে উঠে জামাটা গায়ে দিতে তোর কি হয়? হ্যাঁ, দেখ দেখি এই শীতে। আচ্ছা দিচ্ছি বাবা, কই শীত তেমন তো। হ্যাঁ দে মা, দে, এক্ষুনি দে, অসুখ বিসুখ 5 রকম হতে পারে, বুঝলি না? সহায় হরি বাইরে বেরিয়ে গেলেন
ভাবতে ভাবতে গেলেন, তিনি কি অনেক দিন মেয়ের মুখে ভালো করে তাকাননি? খেন্তির মুখ এমন সুশ্রী হয়ে উঠেছে। এবার জামার ইতিহাস নিম্নলিখিত রূপে। বহু বছর আগে হরিপুরের রসের মেলা থেকে সহায় হরি কালো সার্জের এই 2.5 টাকা মূল্যের জামাটি কিনে আনেন। ছিঁড়ে যাবার পর তাতে কতবার রিফু ইত্যাদি করা হয়েছিল। সম্প্রতি গত বছর থেকে খেন্তির স্বাস্থ্যের উন্নতি হওয়ার দরুন জামাটি আর তার গায়ে হয় না। এবার সংসারের এসব খোঁজ সহায় হরি রাখতেন না। জামার বর্তমান অবস্থা অন্নপূর্ণারও জানা ছিল না। খেন্তির নিজস্ব ভাঙা টিনের তোরঙ্গের মধ্যে ওটা থাকত। পৌষ সংক্রান্তি সন্ধেবেলা অন্নপূর্ণা একটা কাঁশিতে চালের গুঁড়ো, ময়দা ও গুড় দিয়ে চটকাচ্ছিলেন। একটা ছোট বাটিতে 1 বাটি তেল। খেন্তি কুড়ুনির নিচে একটা কলার পাত পেড়ে 1 থালা নারকেল করছে। অন্নপূর্ণা প্রথমে খেন্তির সাহায্য নিতে রাজি হননি, কারণ সে যেখানে সেখানে বসে বনে বাজারে ঘুরে বেড়ায়, তার কাপড় চোপড় শাস্ত্রসম্মত ও সূচি নয়। কিন্তু অবশেষে খেন্তি নিতান্ত ধরে পড়ায় হাত পা ধুইয়ে ও শুকনো কাপড় পরিয়ে তাকে বর্তমান পদে নিযুক্ত করেছেন। ময়দার গোলা মাখা শেষ হলে অন্নপূর্ণা উনুনে খোলা চাপাতে যাচ্ছেন। এই সময় ছোট মেয়ে রাথি হঠাৎ ডান হাতখানা পেতে বলল, মা, ও একটু। অন্নপূর্ণা বড় গামলাটা থেকে একটুখানি গোলা তুলে নিয়ে হাতের আঙুল 5টি দ্বারা একটি বিশেষ মুদ্রা রচনা করে সেটুকু রাধির প্রসারিত হাতের উপর দিলেন। মেজমে পুঁটি অমনি ডান হাতখানা কাপড়ে তাড়াতাড়ি মুছে নিয়ে মায়ের সামনে পেতে বলল, মা, আমায় একটু। খেন্তি সূচি বস্ত্রে নারকেল করতে করতে লোভী চোখে মধ্যে মধ্যে এদিকে তাকাচ্ছিল। কিন্তু এই সময় খেতে চাইলে মা পাছে বকে, তাই সে ভয়ে চুপ করেই রইল। অন্নপূর্ণা বললেন, দেখি নিয়ে আয় খেনতে ওই নারকেল মালাটা, ওতে তোর জন্য একটু রাখি। খেন্তি দ্রুত হাতে নারকেলের উপরের মালাখানা, যাতে কোনো ফুটো নেই, সেখানে সরিয়ে দিল। আর অন্নপূর্ণা তাতে একটু বেশি করেই গোলা ঢেলে দিলেন। মেজ মেয়ে পুঁটি বলল, জ্যাঠাই মারা অনেক কানে দুধ নিয়েছে। ডাঙা দিদি ক্ষীর তৈরি করছিল, ওদের অনেক রকম হবে। খেন্তি মুখ তুলে বলল, এবেলা আবার হবে নাকি? ওরা তো ওবেলা ব্রাহ্মণ নিমন্ত্রণ করেছিল, সুরেশ কাকাকে আর ওপারা তিনুর বাবাকে। ওবেলা তো পায়েস, ঝোল পুলি, মুখ তক্তি এইসব হয়েছে। পুঁটি জিজ্ঞাসা করল, হ্যাঁ মা, ক্ষীর নইলে নাকি পাটিসাপটা হয় না। খেতে বলছিল, ক্ষীরের পুর না হলে কি আর পাটিসাপটা হয়? আমি বললাম কেন, আমার মতো শুধু নারকেলের ছাই দিয়েই করে, সে তো কেমন ভালো লাগে। অন্নপূর্ণা বেগুনের বোঁটায় একটুখানি তেল দিয়ে খোলায় মাখাতে মাখাতে প্রশ্নের সদুত্তর খুঁজতে লাগলেন। খেন্তি বলল, খেদির ওইসব কথা। খেদির মা তো ভারী পিঠে করে কিনা, ক্ষীরের পুর দিয়ে ঘিয়ে ভাজলেই কি আর পিঠে হলো? সেদিন জামাই এলে ওদের বাড়ি দেখতে গেলুম কিনা, তাই খুড়িমা দোকানে পাটিসাপটা খেতে দিল। ও মা, কেমন একটা ধরা ধরা গন্ধ। আর পিঠেতে কি কখনো কোনো গন্ধ পাওয়া যায়? পাটিসাপটা ক্ষীর দিলে ছাই খেতে হয়। বেপরোয়া ভাবে উপরের উক্তি শেষ করে খেন্তি মায়ের চোখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, মা, নারকেলের কোড়া একটু নেব? নে, কিন্তু এখানে বসে খাস না, মুখ থেকে পড়বে না কি হবে। যা ওইদিকে যা। খেন্তি নারকেলের মালায় 1 থাবা তুলে নিয়ে একটু দূরে গিয়ে খেতে লাগলো। মুখ যদি মনের দর্পণ স্বরূপ হয়, তবে খেন্তির মুখ দেখে সন্দেহের কোনো কারণই থাকতে পারত না যে সে অত্যন্ত মানসিক তৃপ্তি অনুভব করছে। ঘণ্টাখানেক পরে অন্নপূর্ণা বললেন, ওরে, তোরা সব এক এক টুকরো পাতা পেতে বসতো দেখি, গরম গরম দি। খেন্তি, জল দেওয়া ভাত আছে ওবেলা, আর বার করে নিয়ে আয়।
খেন্তির নিকট অন্নপূর্ণার এ প্রস্তাব যে মনোপুত হলো না তা তার মুখ দেখে ভালোভাবেই বোঝা গেল। পুটি বলল, মা, বড়দি পিঠেই খাক, ও তো খুব ভালোবাসে। ভাত বরং থাকুক, আমরা কাল সকালে খাবো। খান কয়েক খাওয়ার পরেই মেজ মেয়ে পুঁটি আর খেতে চাইল না। সে নাকি বেশি মিষ্টি খেতে পারে না। সকলের খাওয়া শেষ হয়ে গেলেও খেন্তি তখনও খাচ্ছে। সে চোখ বুজে শান্তভাবে খায়, বড় একটা কথা বলে না। অন্নপূর্ণা দেখলেন সে কম করে 18-19 খানা খেয়েছে। জিজ্ঞাসা করলেন, খেন্তি আর নিবি? খেন্তি খেতে খেতে সম্মতি সূচক মাথা নাড়ল। অন্নপূর্ণা তাকে আরো খান কয়েক দিলেন। খেন্তির মুখ চোখ ঈষৎ উজ্জ্বল দেখালো। হাসি ভরা চোখে মায়ের দিকে তাকিয়ে বলল, বেশ খেতে হয়েছে মা। এই যে তুমি কেমন ফেনিয়ে না, ওতে কিন্তু। সে পুনরায় খেতে লাগলো। অন্নপূর্ণা হাতা খুন্তি চুল্লি তুলতে তুলতে সস্নেহে তার এই শান্ত নিরীহ একটু অধিক মাত্রায় ভোজনপটু মেয়েটির দিকে অনেকক্ষণ তাকিয়ে রইলেন। মনে মনে ভাবলেন, এই খেন্তি তার যার ঘরে যাবে তাদের অনেক সুখ দেবে। এমন ভালো মানুষ কাজকর্মে বকো মারু খাল দাও টু শব্দটি মুখে নেই। উঁচু কথা যেন কখনো কেউ বলতেই শোনেনি তাকে। বৈশাখ মাসের প্রথমে সহায় হরির এক দুঃসম্পর্কীয় আত্মীয়র খটকালিতে খেন্তির বিবাহ হয়ে গেল। দ্বিতীয় পক্ষে বিয়ে করলেও পাত্রটির বয়স 40-এর খুব বেশি কোনো মতেই হবে না। তবুও প্রথমে এখানে অন্নপূর্ণা মোটেই ইচ্ছুক ছিলেন না, কিন্তু পাত্রটি সঙ্গতিপন্ন। শহর অঞ্চলে বাড়ি, সিলেট চুন ও ইটের ব্যবসায় 2 পয়সা নাকি করেছে। এবার এরকম পাত্র হঠাৎ করে মেলাও বড় দুর্ঘটনার মতো, কিনা? জামাইয়ের বয়স একটু বেশি, তাই প্রথমে অন্নপূর্ণা জামাইয়ের সামনে বের হতে একটু সংকোচ বোধ করছিলেন। পরে পাছে খেন্তির মনে কষ্ট হয়, এই জন্য বরণের সময় তিনি খেন্তির সুপুষ্ট হাতখানা ধরে জামাইয়ের হাতে তুলে দিলেন। কিন্তু চোখের জলে তার গলা বন্ধ হয়ে এলো, কিছু বলতে পারলেন না। বাড়ির বাইরে আমলকি তলায় বেহারারা সুবিধা করে নেওয়ার জন্য বরের পালকি একবার নামালো। অন্নপূর্ণা তাকিয়ে দেখলেন বেড়ার ধারের নীল রঙের মেদি ফুলের গুচ্ছগুলি যেখানে নত হয়ে আছে, খেন্তির কম দামের বালুচুরের রাঙা চেলির আঁচলখানা পালকির বাইরে বেরিয়ে সেখানে লুটোচ্ছে। তার এই অত্যন্ত এলোমেলো, নিতান্ত নিরীহ এবং একটু অধিক মাত্রায় ভোজনপটু মেয়েটাকে পরের ঘরের অপরিচিত মহলে পাঠাতে তার বুক ভার হয়ে উঠছিল। খেন্তিকে কি অপরে ঠিক বুঝবে? যাওয়ার সময় খেন্তি চোখের জলে ভাসতে ভাসতে সান্ত্বনার সুরে বলেছিল, মা, আষাঢ় মাসে আমাকে বাবাকে পাঠিয়ে দি, 2 মাস তো। হোপারার ঠান দিদি বললেন, ও মা, তোর বাবা তোর বাড়ি যাবে কেন রে? আগে নাতি হোক, তবে তো। খেন্তির মুখ তখন লজ্জায় রাঙা হয়ে উঠল। জল ভরা ডাগর চোখের উপর একটুখানি লাজুক হাসির আভা মিশিয়ে সে একঘেয়েমি সুরে বলল, না, যাবে না বই কি, দেখো তো কেমন না যান।
ফাল্গুন চৈত্র মাসের বিকেল বেলা উঠোনের মাচায় রোদে দেওয়া আমসত্ত্ব তুলতে তুলতে অন্নপূর্ণার মন যেন হু হু করত। তার অনাচারী লোভী মেয়েটি আজ বাড়ি নেই যে। কোথা থেকে বেরিয়ে এসে লজ্জাহীনার মতন হাতখানি পেতে সে মিনতির সুরে অমনি বলবে, মা, একটা কথা বলবো? ওই কোনটা ছিঁড়ে একটুখানি। 1 বছরের উপর হয়ে গিয়েছে। পুনরায় আষাঢ় মাস, বর্ষা বেশ নেমেছে। খড়ের দাবায় বসে সহায় হরি প্রতিবেশী বিষ্ণু সরকারের সঙ্গে কথা বলছেন। সহায় হরি তামাক শাস্তে শাস্তে বললেন, ও তুমি ধরে রাখো, ওরকম হবেই দাদা। আমাদের অবস্থার লোকের হচ্ছে ভালো আর কি জুটবে। বিষ্ণু সরকার তালপাতার চাটাইয়ের উপর উবু হয়ে বসেছিলেন। দূর থেকে দেখলে মনে হওয়ার কথা তিনি রুটি করার জন্য ময়দা চটকাচ্ছেন। গলা পরিষ্কার করে বললেন, না, সব তো আর, তাছাড়া আমি যা দেবো ওই নগদই দেব। তা তোমার মেয়েটার হয়েছিলটা কি? হ্যাঁ, সহায় হরি হুকোটায় 5-6টা টান দিয়ে এবার কাস্তে কাস্তে বললেন, ওই বসন্ত হয়েছিল শুনেছিলাম। আসলে ব্যাপার কি দাঁড়ালো বুঝলে, মেয়ে তো কিছুতে পাঠাতে চায় না। 250 টাকা বাকি ছিল, বলে ও টাকা আগে দাও, তবে মেয়ে নিয়ে যাও। একেবারে চামার। তারপর বললাম, টাকাটা ভাইয়া ক্রমে ক্রমে দিচ্ছি, পুজোর তত্ত্ব কম করেও 30টা টাকার কমে হবে না, ভেবে দেখলাম কি না। এবার মেয়ের নানা নিন্দে ওঠালে, ছোট লোকের মেয়ের মতন চলে, হাবাতে ঘরের মতন খায়, আরো কত কি। পৌষ মাসে দেখতে গেলাম, এটাকে ফেলে থাকতে পারতাম না বুঝলে। সহায় হরি হঠাৎ কথা বন্ধ করে জোরে জোরে মিনিট কতক ধরে হুকোয়ে টান দিতে লাগলেন। কিছুক্ষণ দুজনের কোনো কথা শোনা গেল না। অল্পক্ষণ পরে বিষ্ণু সরকার বললেন, তারপর আমার স্ত্রী অত্যন্ত কান্নাকাটি করতে পৌষ মাসে দেখতে গেলাম। মেয়েটার যে অবস্থা করেছে, শাশুড়িটা তো শুনিয়ে শুনে বলতে লাগলো, না জেনে শুনে ছোট লোকের সঙ্গে কুটুম্বিতে করতেই নাকি এরকম হয়। তেমনি মেয়ে, তেমনি তার বাপ। পৌষ মাসের দিনে মেয়ে দেখতে এলেন শুধু হাতে। পরে বিষ্ণু সরকারের দিকে তাকিয়ে বললেন, বলি, আমরা ছোট লোক কি বড় লোক, তোমার তো সরকার খুঁড়ো জানতে বাকি নেই। বলি, পরমেশ্বর চাটুর্যের নামে নীলকুঠির আমলে এই অঞ্চলে বাঘে গরুতে 1 ঘাটে জল খেয়েছে। আজই না হয় আমি প্রাচীন কৌরবের সব আভিজাত্যের গৌরবে সহায় হরি শুকনো স্বরে হা হা করে খানিকটা শুষ্ক হাস্য করলেন। বিষ্ণু সরকার সমর্থন সূচক একটা অস্পষ্ট শব্দ করে বার কতক মাথা নাড়লেন। তারপর ফাল্গুন মাসেই তার বসন্ত হলো। এমন চামার, বসন্ত গায়ে বেরুতেই টালায় আমায় এক দুঃসম্পর্কের বোন আছে,
একবার কালীঘাটে পুজো দিতে এসে তার খোঁজ পেয়েছিল, তারই ওখানে ফেলে রেখে গেল। আমায় না একটা সংবাদ না কিছু। তারাই বলতে গেলে আমায় সংবাদ দেয়। তা আমি গিয়ে দেখতে পাওনি? না, এমনই চামার গয়নাগুলো অসুখ অবস্থাতেই গা থেকে খুলে নিয়ে তবে টালায় পাঠিয়ে দিয়েছে। যাক, তা চলো এবার যাওয়া যাক, বেলা গেল। তা চার কি ঠিক করলে? পিঁপড়ের টোপে মুড়ির চার কি সুবিধা হবে? হ্যাঁ, তারপর কয়েক মাস কেটে গিয়েছে। আজ আবার পৌষ পার্বণের দিন। এবার পৌষ মাসের শেষের দিকে এত শীত পড়েছে যে এরূপ শীত আর কখনো জ্ঞানে দেখেননি। সন্ধ্যার সময়ে রান্নাঘরের মধ্যে বসে অন্নপূর্ণা সরু চাকলির পিঠের জন্য চালের গুঁড়োর গোলা তৈরি করছেন। অন্যদিকে পুঁটি ও রাধি উনুনের পাশে বসে আগুন পোহাচ্ছে। রাহি বলছে, আর একটু জল দিতে হবে মা, এত ঘন করে ফেললে কেন? আচ্ছা মা, ওতে একটু নুন দিলে হয় না? ও মা, দেখো মা, ডাটির দোড়ায় কোথায় চলছে, এক্ষুনি ধরে উঠবে। অন্নপূর্ণা বলে উঠলেন, সরে এসে বস মা, আগুনের ঘাড়ে গিয়ে না বসলে কি আগুন পোহানো হয় না রে? এইদিকে আয়। গোলা তৈরি হয়ে গেলে খোলা আগুনে চাপিয়ে অন্নপূর্ণা গোলা ঠেকে খুন্তি দিয়ে চেপে ধরলেন। দেখতে দেখতে পিঠে আঁচে পিঠে ঠোপরের মতন ফুলে উঠল। পুঁটি বলল, মা দাও, প্রথম পিঠেখানা কানাচি সারা ষষ্ঠীকে ফেলে দিয়ে আসি। একা যাস নে, রাধিকে নিয়ে যা। খুব জ্যোৎস্না উঠেছিল। বাড়ির পিছনে সারা গাছের ঝোপের মাথায় তেলাকুচলতার থলো। 16 সাদা ফুলের মধ্যে জ্যোৎস্না আটকিয়ে রয়েছে। পুঁটি ও রাধি খিড়কির দরজা খুলতেই একটা শেয়াল শুকনো পাতায় খসখস করতে করতে ঘন ঝোপের মধ্যে দিয়ে ছুটে পালালো। পুঁটি পিঠেখানা জোর করে ছুঁড়ে ঝোপের মাথায় ফেলে দিল। তারপর চারিধারের নির্জন বাঁশবনের নিস্তব্ধতায় ভয় পেয়ে ছেলে মানুষ পিছনে হটে এসে খিড়কির দরজার মধ্যে ঢুকে পড়ে তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিল। পুঁটি আর রাধি ফিরে আসলে অন্নপূর্ণা জিজ্ঞাসা করলেন, দিলি? হ্যাঁ মা, তুমি আর বছর যেখান থেকে নেবুর চারা তুলে এনেছিলে সেখানে ফেলে দিলাম। তারপর সে রাতে অনেকক্ষণ কেটে গেল। পিঠে গড়া প্রায় শেষ হয়ে এসেছে। রাতও তখন খুব বেশি। জ্যোৎস্নার আলোয় বাড়ির পিছনের বনে অনেকক্ষণ ধরে একটা কাঠঠোকরা পাখি ঠক্কর ঠক্কর শব্দ করছিল। তার স্বরটাও যেন ক্রমে তন্দ্রালু হয়ে পড়ছে। তুই বনের খাবার জন্য কলার পাতা চিড়তে চিড়তে পুটি অন্যমনস্ক ভাবে হঠাৎ বলে উঠল, দিদি বড় ভালোবাসত, তাই না মা? তিনজনেই খানিকক্ষণ নির্বাক হয়ে বসে রইল। তারপর তাদের তিনজনেরই দৃষ্টি
কেমন করে আপনা আপনি উঠোনের এক কোণে আবদ্ধ হয়ে পড়ল। সেখানে বাড়ির সেই লোভী মেয়েটির লোভের স্মৃতি পাতায় পাতায় শিরায় শিরায় জড়িয়ে তার কত সাথের নিজের হাতে পোঁতা পুঁই গাছটি মাচা জুড়ে বেড়ে উঠেছে। বর্ষার জল ও কার্তিক মাসের শিশিরি নিয়ে কচি কচি সবুজ ডগাগুলি মাচাতে সব ধরেনি, বরং মাচা থেকে বেরিয়ে তুলছে সুস্পষ্ট নধর ক্রমবর্ধমান জীবনের লাবণ্যে ভরপুর। শুনলেন আজকের গল্প শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পুঁই মাছা। আজকের গল্পের সমগ্র চরিত্রে শুভ ও সমৃদ্ধি, গল্পের আর্ট ওয়ার্কের রূপ, ভিডিও এডিটিং ও স্পেশাল এফেক্টসে মলয়, সমগ্র পরিচালনায় সমৃদ্ধি ও শুভ। আজকের গল্পটি শুনে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আপনাদের বিভিন্ন মতামত আপনারা কমেন্ট করেও আমাদের জানান। ফিরে আসবো পরের সপ্তাহে আরো এক রোমাঞ্চকর গল্প নিয়ে। শুনতে থাকুন দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ।